আমার মনে হয় কুমার কুমার ঘোষ একটা মিছিল করুক, মিটিং করুক, কালে মমতা ব্যানার্জি বাড়ির সামনে গিয়ে মিটিং করুক, যে আনন্দমার্গীদের ঘটনার মার্ক্সবাদী তদন্ত করে মার্ক্সবাদী নেতাদের শাস্তি হলো না কেন, সিপিএম এর দালাল মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও, এই বলে মমতা ব্যানার্জি বাড়ির সামনে থপ করে বসে পড়ুন। মানুষ কত বড় চোর হলে তাকে অভিষেক ব্যানার্জিরও চোর মনে হতে পারে এবং তার নামে অভিযোগ করেছে। আমার দেখুন এটাকে নিয়ে অনেকে ববি হাকিম আর অভিষেক ব্যানার্জির মধ্যে ঝামেলা এসব দেখছে। ওনার ফাঁসি হবে নাকি ওনাকে কাতুকুতু দিয়ে ছেড়ে দেওয়া হবে, সে সবকিছু নির্ভর করে যে ট্রায়ালটা ঠিকমতো করে হলো কিনা, এবং ট্রায়ালটা ঠিকমতো করে হলো কিনা সেটা নির্ভর করে তদন্ত ঠিকমতো করে হয়েছে কিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে যা চাঞ্চল্যকর তথ্য আসছে, শিয়ালদা কোর্ট রীতিমতো স্তম্ভিত। তিনি শিয়ালদা কোর্ট রীতিমতো যা মন্তব্য করেছেন সন্দীপ ঘোষের এই কেসে অন্তত ফাঁসি পর্যন্ত হতে পারে। আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ, কথা বলবো দাদার সাথে। দাদা, যা চাঞ্চল্যকর তথ্য আসছে, এর আগে সুপ্রিম কোর্টে আমরা দেখেছিলাম বিচলিত সুপ্রিম কোর্ট কার্যত দেখে। এবার শিয়ালদা কোর্ট বলছে যে ফাঁসি পর্যন্ত হতে পারে সন্দীপ ঘোষের, কি বলবেন? দেখুন, ওনার ফাঁসি হবে নাকি ওনাকে কাতুকুতু দিয়ে ছেড়ে দেওয়া হবে, সে সবকিছু নির্ভর করে যে ট্রায়ালটা ঠিকমতো করে হলো কিনা, এবং ট্রায়ালটা ঠিকমতো করে হলো কিনা সেটা নির্ভর করে তদন্ত ঠিকমতো করে হয়েছে কিনা। কামদুনিতে যে ঘটনা ঘটেছে সেখানেও তো ফাঁসি হতে পারতো, কিন্তু এবং লোয়ার কোর্টে কনভিক্টেড হলো, তারপরেও 4 জন হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে গেল, হাইকোর্ট থেকে, এবং অত্যন্ত আক্ষেপের সঙ্গে জাজ বললেন যে আমি ছাড়তে বাধ্য হচ্ছি, কেননা ঠিকমতো করে প্রমাণ তদন্তকারীরা আমার কাছে এনে উপস্থিত করেনি। সেটা যদি না হয় তাহলে নিশ্চয়ই সন্দীপ ঘোষের যে শাস্তি প্রাপ্য, ওর পাপের সেই শাস্তি হবে, এবং সবাই সেই দিকে তাকিয়ে আছে। কিন্তু যদি দেখা যায় অনুব্রত মণ্ডলের মতো হলো, 2 বছর ধরে জেলে বসিয়ে রেখে তারপর বললো জবানবন্দিটাকে বাংলায় দিয়েছে, ইংরেজি ইংরেজিতে আমরা ট্রান্সলেট করতে পারছি না, অতএব এখন ট্রায়াল শুরু করতে পারছি না, বাধ্য হয়ে একটা সময় গিয়ে সুপ্রিম কোর্ট বেল দিয়ে দিল। যদি সেরকম হয় তাহলে কোনো শাস্তি হবে না। কথাটা আমি কোনো আনন্দের সঙ্গে বলছি না, কিন্তু আক্ষেপের সঙ্গে বলছি। এটা শুনে কারোর খারাপ লাগতে পারে, কিন্তু যার এটা শুনে সবচেয়ে খারাপ লাগবে তিনিও জানেন যে এই সম্ভাবনাটা আছে, বিশেষ করে যেভাবে সিবিআই গত একটার পর একটা কেসে করেছে তাতে। আরো একটা বিষয়, যে বিষয়টা ইতিমধ্যেই চাঞ্চল্য ফেলেছে, আমি দেখলাম একটা টুইট দেখলাম। আবার বলতে হয় শাসক দলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষের টুইট বলছে, আনন্দমার্গে যখন দিনের বেলায় যাদেরকে পুড়িয়ে মেরেছিল সেটা নিয়েও তো একটা ডিবেট শো হতে পারতো। এখন মিডিয়া যেভাবে অ্যাক্টিভ, তখনও যদি থাকতো সেলিম দা সুজন দা নিয়ে একটা মার্ক্সবাদী আলোচনা হতো। হ্যাঁ, হতো, হতে পারতো। এখন করুক, অসুবিধা কি আছে? ওনারা এত চ্যানেল চালান, এত খবরের কাগজ চালান। উনি তো একটা চ্যানেল টেনের এডিটর ছিলেন, তাতে তো আনন্দমার্গীদের এই ঘটনাটাকে নিয়ে বলেছিলেন যে ওই সময় 2011-র আগে, যে ক্ষমতায় এসে শাস্তি হবে বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে শুরু করে আরো কান্তি গাঙ্গুলি, আমাদের পার্টির আরো কিছু নেতার নাম বলে বলেছিলেন। তো তা এখন করুক না একটা ডিবেট শো, যে কেন আনন্দমার্গী কমিশন তৈরি হলো, তারপর সেই কমিশনের ফাইলগুলো এখন ডিম পাচ্ছে কেন, তাই নিয়ে হওয়া হওয়া উচিত তো একটা ডিবেট শো। তখন ছিল, আমি বলছি তো তখন ছিল না, এখন তো আছে। মমতা ব্যানার্জি তো অ্যাক্টিভ আছেন না, মমতাবাদী তদন্ত হলো না কেন? হতো মার্ক্সবাদী আলোচনা। আপনি জানেন যে আনন্দমার্গীর ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত যে বাবলু চক্রবর্তী, সে কসবায় তৃণমূলের নেতা, 2000 সালে তৃণমূল সমর্থিত কাউন্সিল ইলেকশনে ক্যান্ডিডেট ছিল। এখন আনন্দমার্গীরা খুব সম্ভবত বোধহয় মানে 1 এপ্রিল না কবে, 20 এপ্রিল কোনো একটা তারিখে, না 14 এপ্রিল, এপ্রিল মাসের কোনো একটা তারিখে, এখনো যে প্রতি বছর ওনারা ওই দিনটাকে পালন করেন, বিজন সেতু বন্ধ থাকে, বিকালবেলা মিটিং হয় আনন্দমার্গীদের প্রত্যেক বছর। এখনো পর্যন্ত ওরা মিটিং করে ওখানে বাবলু চক্রবর্তী শাস্তি চায়, ফাঁসি চায়। সেই বাবলু চক্রবর্তী এখন কুণাল ঘোষের পার্টির নেতা। এখন সমস্ত এই সমস্ত অবান্তর কথা বলে আমার মনে হয় কুণাল ঘোষ একটা মিছিল করুক, মিটিং করুক, কালে মমতা ব্যানার্জি বাড়ির সামনে গিয়ে মিটিং করুক, যে আনন্দমার্গীদের ঘটনার মার্ক্সবাদী তদন্ত করে মার্ক্সবাদী নেতাদের শাস্তি হলো না কেন, সিপিএম এর দালাল মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও, এই বলে মমতা ব্যানার্জি বাড়ির সামনে থপ করে বসে পড়ুন। ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে তোলাবাজি, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কমপ্লেন যাচ্ছে। এতটা তোলাবাজির পরিমাণটা ভাবতে পারছেন? আপনার, আপনি নয়, আমি নয়, কেউ নয়, সাধারণ মানুষ নয়, অভিষেক ব্যানার্জির অফিস থেকে। দেখুন, আমি খালি ভাবছি ঘটনাটা হওয়ার পর থেকে যে একটা মানুষ কত বড় চোর হলে তাকে অভিষেক ব্যানার্জিরও চোর মনে হতে পারে এবং তার নামে অভিযোগ করেছে। আমার দেখুন এটাকে নিয়ে অনেকে ববি হাকিম আর অভিষেক ব্যানার্জির মধ্যে ঝামেলা এসব দেখছে, দ্বৈরথ। আমি সেগুলোর মধ্যে যেতে চাই না, সেগুলো ওদের পার্টির ব্যাপার, ওরা বুঝবে। আমার খালি একটাই বক্তব্য, এক হতে পারে অভিযোগটা সত্যি, সেক্ষেত্রে আমরা একদিন যে কথাটা বলছিলাম সেটা মিথ্যে নয়। সরকারি প্রকল্পগুলো তৃণমূল দেয় না, মানুষকে বিক্রি করে, মানুষ পয়সা দিয়ে তার প্রাপ্য ন্যায্য প্রকল্প কিনতে বাধ্য হন। আর যদি এই অভিযোগ মিথ্যে হয়ে থাকে তাহলে এটা আরো বড় একটা জিনিসকে সত্যিকে আমাদের সামনে আনছে। তাহলে এই যে তৃণমূল নেতারা নিজেদের পথের কাঁটা সরানোর জন্য পুলিশকে দিয়ে মিথ্যে মামলা করিয়ে নিজের শত্রু বিনাশ করেন। মানে যেটাকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাকেও ফেস করতে হয়েছে, আমার মতো আরো অসংখ্য লোককে ফেস করতে হয়েছে, সাংবাদিক হিসেবে তোমাকে ফেস করতে হয়েছে, অসংখ্য সাংবাদিককে ফেস করতে হয়েছে। তার মানে তৃণমূলের নেতারা যে মিথ্যে অভিযোগ করে থানায়, অনুব্রত মণ্ডলের ভিডিও দেখেছি, বলছে ওই ওই মেয়েটাকে গাঁজা কেসে তুলিয়ে দে।
সুতরাং এই দুটোর মধ্যে কোনো একটা তো হয়। সেটা তো ওরা অভিষেকের ব্যাপার, সেটা ওরা বুঝে নিক, আমার আমার তাই নিয়ে কোনো বক্তব্য নেই। এটা দেখো, সরি, পলিটিক্যাল অ্যানালিস্ট যারা, তাদের তাই নিয়ে নানা রকম অ্যানালিসিস থাকতে পারে। আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমার ওটা কিছু যায় আসে না অভিষেক ববিকে বলতে পারতেন কি না, কি ববি কি করতেন, ওদের দলের ব্যাপার, ওদের ডিসিপ্লিন ওরা বুঝুক। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ইদার দ্য অ্যালিগেশন ইজ ট্রু, উইচ শোজ যে পশ্চিমবাংলার মানুষ সরকারি প্রকল্পটা অর্থের বিনিময়ে কিনতে বাধ্য হচ্ছেন, তৃণমূল টাকা নিয়ে আর সরকারি প্রকল্প বিক্রি করছে, অথবা দ্য অ্যালিগেশন ইজ ফলস, উইচ শোজ যে টিএমসি ফ্রেমস ফলস অ্যালিগেশনস এগেন্স্ট সামওয়ান হুম দে থিঙ্ক ইজ দ্য পলিটিক্যাল অপোনেন্ট। নিজের রাজনৈতিকভাবে শত্রুর বিরুদ্ধে এরা পুলিশকে ব্যবহার করে মিথ্যে মামলা করে তাকে পদ থেকে সরানোর চেষ্টা করে। সেখানে যদি নিজের দলের একজন নেতার ওএসডি এর ভিকটিম হন, সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা, কি রাজনৈতিক বিরোধী দলের রাজনৈতিক কর্মী যারা, তারা কিভাবে এই আক্রমণের, কি এই আগ্রাসনের আমরা ভিকটিম। যে তোলাবাজিটা একদিকে যেমন ফিরহাদ হাকিমের ওএসডি, অপরদিকে দেখা যাচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনেরও নাম জড়াচ্ছে, তার নামে এফআইআর, মানে দুদিকে কিন্তু এফআইআর দায়ের হয়েছে। তাদের বক্তব্য দেখো, ওই সব এফআইআরই মিথ্যে হতে হবে, হতে পারে সব এফআইআরই সত্য হতে পারে, সেটা মিথ্যে হতে পারে, কিন্তু স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। এটা একটা বড় নামকরা লোকের বিরুদ্ধে হয়েছে বলে তার কোনো তদন্ত হবে না, আর কোনো সাধারণ লোকের বিরুদ্ধে হলে মানে তদন্তের আগে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, সেটা যেন না হয়। শতরূপদা, আমি একটা কথা বলতেই হয়, ইতিমধ্যে বলছি একটা শর্ট ফিল্ম তিলোত্তমা আবহে একটা শর্ট ফিল্ম তৈরি হয়েছে, তার জন্য সাসপেন্ড হতে হচ্ছে। আমি শর্ট ফিল্মের সৃষ্টিকে, কুণাল ঘোষ দেখলাম বলছে আমি সৃষ্টিকে সম্মান করি। সৃষ্টিকে সম্মান করলে আমাদের বিরুদ্ধে এত কেস হতো না, কারণ আমরাও কিছু সৃষ্টি করি, কন্টেন্ট বানাই আমরা। তো আমি বলছি যে সৃষ্টিকে যদি সম্মান করেন তাহলে সাসপেন্ড হতে হলো কেন? না, আমি জানি না কেন শাসন করে, এইসব যা কারা করেছে আমি জানি না এসব। দেখো, আমরা তৃণমূল বলতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ববি হাকিম, সৌগত রায়, হ্যাঁ, মদন মিত্র, এদেরকে বুঝি। এইসব কি সব ছোলার ডাল আছে, তারা কি করলো না করলো আমাদের, ও ঠিক আছে, আমি কোনো নাম শুনিনি কোনোদিন। ও যা পারে পরিষদ পারে করুক, ও যে যেখানেই করুক, যে যাদবপুরে করুক, সিঙ্গাপুরে করুক, ও কি করুক, আমি চিনি না এদেরকে। যা, আমি সবাইকে সিরিয়াসলি নিই না, অনেক কিছুই জীবনে দেখি যেগুলো থেকে বেশি হয়েছে। আমি দেখো, আমি একজন কমিউনিস্ট, আমি মানে মানুষের খিদে দেখলে, মানুষের ধর্মের নামে মানুষ খুন দেখলে, দেশে দেশে যুদ্ধ দেখলে, দাঙ্গা দেখলে বেশি বিচলিত হই। কে কোথাকার, আমি বলছি তো, আমার আমার বিচলিত হওয়ার সাবজেক্টের অভাব নেই। এই সমস্ত কোন ছোলার ডাল কি করলো তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দেখো, তুমি আমাকে এক প্রশ্ন 10 বার করতে পারো, কিন্তু আমি তো 10 বার তোমাকে খুশি করার জন্য 10টা আলাদা উত্তর দিতে পারবো না। আমার উত্তরটা একই। আমার কিছুই মনে হচ্ছে না, সবকিছু নিয়ে তোমাকে যদি জিজ্ঞেস করি আলোটাকে দেখে তোমার কি মনে হচ্ছে, আছে আছে, আমার আমার এদেরগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বলছি তো, দেখো, আমরা রাজনীতিটা সিরিয়াসলি, আমাদের কাছে রাজনীতি কোনো ছেলে খেলার বিষয় না। লাইক আই সেড, আমার কাছে তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী যাদের একটা, পশ্চিমবাংলার রাজনীতি যাদের একটা স্টেক আছে, তার বাইরে আমি কেন রামসেন যদুমধু, না এরা, আমি সেই রচনা ব্যানার্জি ইজ নো ওয়ান, যাদেরকে নিয়ে কোথায়, এই যে যারা যারা রচনা ব্যানার্জিকে, দেবকে আর মিমি চক্রবর্তীকে ভোট দিয়েছে, এমপি করেছেন কি এমএলএ করেছেন, তারা কি এটা আশা করেছেন যে আমার বিপদে আপদে এরা কাজের দরকারে থাকবে? সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে এতে দেখো, সত্যি কথা বলতে, ওখানেও যে ভোটটা দিয়েছে সে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে মমতা ব্যানার্জির জন্য। এই সমস্ত কোথাকার কে সিনেমা আর্টিস্ট তাকে দেখে কেউ ভোট দেয় এদেরকে? এগুলো কি, এটা কোনো সিরিয়াস আলোচনার বিষয় না। আমি বলছি পুলিশের ট্রেনিং এর সাথে সাথে পুলিশ হয়ে যাবে শতরূপদা। দেখো রোজিনা, তোমাকে আমি একটা কথা বলি, এগুলো না কিছু জিনিস আছে যেগুলো ফেসবুকে মিম করার জন্য, কন্টেন্ট করার জন্য ঠিক আছে, কিন্তু তুমি জানবে বন্যায় যে মানুষ ভেসে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেও জানেন না জলকে কিউসেকে মাপতে হয় না কুইন্টালে মাপতে হয়। সুতরাং আমার মনে হয় না কোনো একজন এমপি জলকে কুইন্টাল বলেছেন না কিউসেক বলেছেন, সেইটা প্রধান আলোচ্য বিষয়। প্রধান আলোচ্য বিষয় এইটা হওয়া উচিত যে আমাদের রাজ্যে বছর বছর বন্যা হয়, এবং সেইটাকে প্রতিহত করার জন্য বন্যার সময় রিলিফ দেওয়ার কাজে সরকার কেন কার্যকরী ভূমিকা নিতে পারে না? কেন বন্যার পরে যখন মানুষ সব হারায় তখন সেই মানুষেরও রিলিফের দুমুঠো চাল, একটা মাথার উপর ত্রিপল, সেটাও কেন কিছু লোক চুরি করে? ঠিক আছে, সে ওনাকে গিয়ে বোঝাও, ওনাকে গিয়ে বলো, আমাকে বলে কি হবে? দেখো, এই যে গতকাল আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যে কারণে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে তিনি কি বলছেন না বলছেন, তিনি কি অবস্থান নিচ্ছেন, সেটা তো একটা ম্যাটার করে রাজ্যের ক্ষেত্রে। উনি দেখলাম গতকাল এটা বলতে গিয়ে বলছেন যে আমি যেরকম পিজিটি, তারপর যারা এমএস করছে, এমডি করছে, তাদেরকে এরকম বলে দিয়েছি, ডাক্তারি করার পারমিশন দিয়ে দিয়েছি, যে তোমরা পড়াশোনাও করবে, ডাক্তারিও করবে, সেরকম পুলিশদেরকে দিচ্ছি। আরে আপনার কি মাথায় কি তার কেটে গেছে? আপনার এরকম বোকার মতো কথা বলছেন? আপনি কে পারমিশন দেওয়ার? যে পিজিটি করছে, যে এমডি করছে, যে এমএস করছে, সে তো এমবিবিএস তার পাশ করা হয়ে গেছে, সে তো ডাক্তার। আপনি কোন হরিদাস তাকে পারমিশন দেওয়া? তাকে তো ভারতের আইন পারমিশন দিয়েছে ডাক্তারি করার।
সে তো ফুল অন ডাক্তার না, আমি যেটা বলছি বোঝার চেষ্টা করো, এটা ছ্যাবলামির বিষয় না, সে তো একটা ফুল অন ডাক্তার। তো একজন এমবিবিএস করে যে এমডি পড়ছে কি পিজিটি করছে কি মনে করো এফআরসিএস করছে, তাকে আপনি, সে ট্রেনি নয়, সে ফুল অন একজন ডাক্তার, সে ডাক্তারি করছে, তা আপনার পারমিশন দেবার কি আছে? কিন্তু যে পুলিশের ট্রেনিং নিচ্ছে সে তো এখনো ফুল অন পুলিশ হয়ে ওঠেনি, তো আপনি তাকে দিয়ে কি করে পুলিশিং করাবেন? তার মানে এত 10-12 বছর ধরে চাকরিতে রিক্রুট করেন, এটা সত্যি কথা, এটা মানতে হবে ওনাকে। লোক নেই, এটা তো ঘটনা। পশ্চিমবাংলায় তার মানে কি সিভিক ভলেন্টিয়ারদের থানা চালাবে ভেবেছিল, পশ্চিমবাংলায় আর 5টা চাকরির মতো পুলিশের চাকরিতে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তার মানে এটা প্রমাণিত। সেই কারণে আজকে আপনাকে এটা বলতে হচ্ছে। কিন্তু আমি বলছি যে আপনি যে অবান্তর যে কম্প্যারিজনটা করছেন, পাশ করা ডাক্তারদেরকে আপনি কম্পেয়ার করছেন ট্রেনিং কমপ্লিট না হওয়া, মানে পুলিশের কোর্সে ভর্তি হওয়াতে, তারা পুলিশ নয়। ট্রেনিং কমপ্লিট হলে তারা পুলিশ হয়ে উঠবে, এখন অব্দি তারা পুলিশ নয়, তারা এন্ট্রেন্সটা ক্র্যাক করে পুলিশের যেরকম কেউ মনে করো এই কি বলে তোমার ওই ধরো নিট কোয়ালিফাই করে, কি একসময় জয়েন্ট এন্ট্রান্স ছিল, জয়েন্টে কোয়ালিফাই করে কেউ ডাক্তারি পড়াশোনা করতে শুরু করেছে, তার মানে সে ডাক্তার হয়ে গেল না, সে এমবিবিএস করলো মানে সে তখন ডাক্তার হলো। তারপরে সে ডাক্তারি করছে, করতে করতে সে পিজিটি করছে, মানে পোস্ট ডক্টরাল, সে একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করছে, সে কোনো একটা স্পেশালাইজ কোর্স থেকে, হয় নেফ্রোলজি কি কার্ডিওলজি কি তোমার মনে করো গাইনোকোলজি, কোনো একটা কোর্স কি অর্থোপেডিশিয়ান হচ্ছে, কি কেউ এমএস হচ্ছে, সে সার্জারি শিখবে, কেউ এমডি করছে, সে আরো বেশি করে মেডিসিন শিখবে। কিন্তু সে তো অলরেডি এমবিবিএস হয়ে, সে তো ডাক্তারি ডিগ্রি পেয়ে গেছে, সে তো চাইলে প্রাইভেট চেম্বার করে প্র্যাকটিস করতে পারে, সে তো এন্টাইটেলড একজন মানুষের চিকিৎসা করার জন্য। মুখ্যমন্ত্রী বলেছেন হুগলি হাওড়া আমি ঘুরে দেখলাম, কোথাও একটু জমি নেই যে দুবাইয়ের লুলু গ্রুপকে দেবেন। কোথাও সবই তো শিল্প হয়ে গেছে, আপনারা যে বলেন শিল্প নেই। দেখো, এখন ব্যাপারটা কি, যে প্রথম কথা হচ্ছে যে উনি যদি একটা শিল্পের নাম বলতেন, যে আমি ক্ষমতা আসার পরে এরকম একটা শিল্প করেছে হাওড়াতে বা হুগলিতে, উনি গত 10 বছরে হাওড়াতে হুগলিতে কোনো শিল্পের ফিতে কেটে উদ্বোধন করতে দেখাতে পারবেন না তো। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে সমস্ত শিল্প হয়ে গেছে হাওড়া হুগলিতে, কোথাও এক ফোঁটা জমি নেই, তাহলেও ধরে নিতে হবে সেই শিল্প বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, কি তার আগে ডক্টর বিধানচন্দ্র রায়দের করে যাওয়া শিল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা তো শিল্প নয়, কারণ না ওনার তো, আচ্ছা বেশ আমি মেনে নিলাম, সেক্ষেত্রে তো শিল্পটা উনি করেননি, ওনার তো কাঁচি দিয়ে ফিতে কেটে একটা শিল্প উদ্বোধন করছেন এরকম কোনো ছবি তো আমরা দেখতে পাবো না। কিন্তু হাওড়া হুগলির মানুষ জানেন সত্যি সত্যি ওখানে একটা সময়, মানে আমরা দেখেছি আমাদের ছোটবেলা, আমাদের চেনা পরিচিত কারোর যদি ডানলপে বাড়ি হতো, কি মনে করো ধরো কারোর যদি ধরো তোমার রিষড়া ওই দিকটায় বাড়ি হতো, তার কোনো আত্মীয় স্বজন সে মনে করো ধরো কলকাতায় থাকে, কি মনে করো সল্টলেকে থাকে, কি মনে করো রানাঘাটে থাকে, বলতো যে তোদের দিকে কোনো চাকরি থাকলে একটু বলিস তো। কি ধরো কারো যদি এদিকে আসানসোলের দিকে বাড়ি হয়, দুর্গাপুর আসানসোল ওই এলাকায় বাড়ি হয়, তার বাড়ির লোক বলতো যে তোদের ওইদিকে কোনো চাকরি থাকলে বলিস, কেন এইসব জায়গাতে এত কাজ, এত কারখানা, এত ইয়ে, কোনো না কোনো একটা জায়গায় কোনো না কোনো একটা ভ্যাকেন্সি সবসময় খোঁজ খবর নিলে পাওয়া যেত। আজকে তুমি সেই হুগলি হাওড়া থেকে শুরু করে তুমি দুর্গাপুরের দিকে, আসানসোলের দিকে, বর্ধমানে গিয়ে ওখানকার সাধারণ লোককে জিজ্ঞেস করো। আগে যে সময় ওদের আত্মীয়রা বলতো যে তোমাদের ওখানে কোনো চাকরি থাকলে বলো, আমার ছেলেকে মেয়েকে বলবো ওখানে পাঠাবো, আর এখন তাদের ঘরের ছেলে মেয়েদেরকে বাপ মাকে রেখে এখন বাইরে চলে যেতে হয় কাজ করার জন্য। সুতরাং এগুলো ঠিক আছে, আমি বলছি এই সমস্ত অবান্তর কথা বলে 10 বছর 12 বছর কাটিয়ে দিলেন, আরো কিছুদিন কাটান, কিন্তু তাতে পশ্চিমবাংলার মানুষের যন্ত্রণা কমছে না, বরং বাড়ছে।